আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন আমাদের আজকের বিশেষ আয়োজন সিঙ্গুর জমি কৃষকের। সিঙ্গুরের জমি কৃষকদেরই ফেরত দিতে হবে, সর্বোচ্চ আদালতের এই রায়। কিন্তু আজকে এটাই স্বাভাবিক ছিল যে এই প্রশ্ন যখন আমরা এই টেবিলে নিয়ে আসছি তখন দেবাশিস বাবু বারবার বলছেন যে আদালতে কি রায় হয়েছে সেটা নয়, আসলে কনফিউশনটা কী নিয়ে হয়েছিল, এই আন্দোলনটা কী নিয়ে শুরু হয়েছিল সেই দিকে আপনারা নজর দিন। আন্দোলন কিন্তু অনিচ্ছুক কৃষকদের 400 একর জমি নিয়েই শুরু হয়েছিল। কিন্তু দেবাশিস বাবু, যদি অনিচ্ছুক কৃষকদের এই 400 একর জমি ফেরত দেওয়ার ব্যাপারে যদি সরকার নমনীয় মনোভাব দেখাতেন তাহলে তো এটা হতেই পারতো যে অনিচ্ছুক কৃষকরা জমিও ফেরত পেলেন আর রাজ্য একটা কারখানা পেল, একদম হতে পারতো। এবং এবার এখানে কোথায় কনফিউশনে অনেকগুলো লেয়ার আছে। 400 একর ছিল কয়েনেজ, এবং এখানে যে কথাটা রঞ্জিতবাবু বলছেন যে ওনাদের যে লড়াইটা ছিল সেই লড়াইটা হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে লড়াই ছিল, এটা একটা দিক। এর পরবর্তী অবস্থা আমরা কি দেখলাম যে 2011 সালে বিধানসভা নির্বাচনের পর যখন তৃণমূল কংগ্রেস সরকারের দায়িত্বে আসলেন তখন একটা বিধানসভায় বিল পেশ করা হলো, এবং সেই বিলটা যারা ফিজিক্যালি দেখেছেন তারা জানেন যে বিলের শেষ অংশে একেবারে নাম দিয়ে মানুষজনের পাশে অনিচ্ছুক কৃষকের নাম এবং তার জমির পরিমাণ দিয়ে দেওয়া ছিল। সেই জমির পরিমাণকে ওই বিলে প্রপোজ বিলে সেই জমির পরিমাণকে যদি যোগ করা যায় সেই জমির পরিমাণ থেকে বেরিয়ে আসছে 400 একর নয়, সেটা বেরিয়ে আসলে 257.26 একর। ডেভিয়েশনটা দেখুন। 3 নম্বর কথা হচ্ছে তারও পরবর্তী অবস্থায় শেষ পর্যায়ে যখন ওখানে একটা স্ট্যাটাস রিপোর্ট তৈরি করা হলো যেখানে অনিচ্ছুক কৃষকটাকে অ্যাসার্টেন করার জন্য সত্যি অনিচ্ছুক কৃষক কত সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে অনিচ্ছুক কৃষক শেষ স্ট্যাটাস রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে 42 একরের কাছে। অর্থাৎ আমি এবার একটা একদম অন্য জায়গায় কথা চলছে, তাহলে কোন জায়গাটা নিয়ে তর্কটা 400 একর, তাহলে যদি আমি তোমার একদম ওই জায়গাটা আছি, যদি 400 একরের বিষয়টা সে সময় বামফ্রন্ট সরকার মেনে নিত, আমি প্রশান্ত ভূষণ যে মামলা করেছেন, রঞ্জিতবাবুরা যে মামলা করছেন ওটা থেকে সরিয়ে বলছি, মেনে নিত, তাহলে তো একটা কনসেনসাসের জায়গা। তাহলে তখন যে জমিটা নিয়ে শিল্প তৈরি হতো সেটা তাহলে বৈধ পদ্ধতি। আমি তাহলে একটা উদাহরণ দিচ্ছি, এই যে রাজারহাট যে উপনগরী তৈরি হয়েছে, তাহলে এইখানে যদি এই প্রশ্নটা নিয়ে আসি, আমি যদি গোটা ভারতবর্ষের ওই যে আইনকে বারবার করে রেফার করা হচ্ছে 1894 সালের আইন, সেই আইনকে সামনে রেখে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে যখন শিল্প তৈরি হয়েছে সেই শিল্প তৈরির ক্ষেত্রে ওই বৈধতার প্রশ্নটা যদি তুলি তাহলে সেই বৈধ অবৈধ আলোচনাটা কিন্তু আবার গিয়ে এই আজকের যে সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের আগে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই তার মানে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে লড়াইটা কোথায় হচ্ছে। একটা পুরনো আইন রয়েছে, সেই আইনে আজকে পর্যন্ত যে রায় এসছে তাতে চর্চার মধ্যে বারবার এসছে যে জনস্বার্থটাকে ডিফাইন করা নিয়ে না, কিন্তু বারবার পুরনো যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যে এটা হয়েছে সুপ্রিম কোর্টের রায় তা বলছে না। আমি আপনাকে বলছি যে রাজারহাট নিয়ে যদি মামলা হতো তাহলে কি রায় হতো আমরা জানি না। তার মানে হচ্ছে যে রাজারহাটকে নিয়ে আজকে আমরা আহ্লাদিত, যে রাজারহাটে আরো বিভিন্ন ধরনের পালক বসিয়ে আমরা কোথাও মনে করছি যে আমাদের উন্নয়ন বিকাশ হচ্ছে, আমরা স্মার্ট সিটি ড্রিম করছি, এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এই জমি এবং যখনই আমার শহরাঞ্চলের বিকাশ বিস্তার বাড়ছে এই জমি ব্যবহার আসছে, আমি জানি না কেন্দ্র করে বারবার করে এই বিতর্কও আসছে। প্রশ্ন হচ্ছে এটা এরকম ক্রিস্টাল ক্লিয়ার জায়গায় দাঁড়িয়ে কিন্তু জমির বিষয়কে কখনো রিজলভ করা যাচ্ছে না, এই জন্যই বিতর্ক আগে তারা করে যেটাকে বলছেন সেগুলো তো ডান্ডার মুখে ইচ্ছুক হয়েছে। এবং রাজারহাটেও আমি মিস্টার প্রেসিডেন্টের কাছে সেই জন্য আসতে চাইছি যে আপনার কি মনে হয় দেবাশিস বাবুর এই সাফাই, বা আমি সাফাই শব্দটা না ব্যবহার করে আমি বলছি যে যুক্তি, দেবাশিস বাবুর যে যুক্তি সেই যুক্তি দিয়ে জাস্টিফাই করা যায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পদক্ষেপকে? না, জাস্টিফিকেশন না কিন্তু পারতো, তুমি নিজে আমার কথাগুলোকে একটু নিজে আপনি যখন বলছেন আমি যে কথাটা বলছি খুব পরিষ্কার, আমি আমার কথাটা খুব পরিষ্কার, একটা প্রশ্ন, আমার কথাটা মানে একটা প্রশ্ন যে শিল্প কোথায় হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। শিল্প বাতাসে হয় না, শিল্প জমিতে হতে হবে। এবার কথাটা তো আপনারাই বলছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই ভিত্তিকে ধ্বংস করে আপনারা ভবিষ্যৎ করবেন। সোমনাথ, এটা চাচামিচির বিষয় না, চাচামিচি যুক্তির বিষয় এবং অযৌক্তিক কথা বলে সেটা ধরিয়ে দেওয়ার ব্যাপার আছে। শিল্পটা তৈরি করতে গেলে তোমাকে জমি নিতে হচ্ছে, এই জমি নিতে গেলে সারা পৃথিবী জুড়ে, সিঙ্গু না সারা পৃথিবী জুড়ে জমি নিতে গেলে জমিকে কেন্দ্র করে আসবে, যে কারণে জমিকে নিয়ে আলোচনা করতে গেলে মূল যে বিষয়টা আসে সেটা বারবার পুনর্বাসনের কথা আসে এবং বারবার করে প্যাকেজের কথা আসে, কারণ কি কম্পেনসেশনের বিষয় আসছে। কারণ একদিকে জমিকে
ভিত্তি করে যখন উন্নয়ন ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, এবার জমির সাথে যে মানুষজন যুক্ত রয়েছে তাদের জীবন জীবিকা তাদের সবই ঠিক আছে, তখন সেখানে আগেও আমরা বহুবার আলোচনা করেছি, বহুবার না, আমি সেটাই বলছি, বারবার আলোচনায় আসবে, আপনার কি মনে হয়? বারবার আলোচনায় আসবে, কারণ এটাই মূল বিষয়, এটাই মূল বিষয়। কথা হলো যতক্ষণ বলা হয়েছিল যে 1 ইঞ্চি জমিও ছাড়বো না, শিল্পের জন্য ছাড়বো না, ততক্ষণ কিন্তু মমতা ব্যানার্জির পাশে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে 1000 লোক ছিল না। যখন আন্দোলনের এমনি একটা, উনি যেটা বলেছেন ঠিক, কোন পদ্ধতিতে নেওয়া হয়েছে, আইনি বেআইনি ইত্যাদি, আমি ওই কথা পরে আসছি। যখন স্লোগান তোলা হলো অনিচ্ছুক কৃষকের জমি জোর করে অধিগ্রহণ করা যাবে না, এবং এই আওয়াজে যখন আন্দোলন তৈরি হচ্ছে, তার উপর 2রা ডিসেম্বর বেপরোয়া লাঠিচার্জ হলো, কলকাতায় বিক্ষোভ হলো না এরকম, শঙ্খ ঘোষ, অপর্ণা সেনের মতন লোকেরা লালবাজার পর্যন্ত ছুটলেন ছাড়িয়ে আনার জন্য, তারপরেও সরকারের কোনো হুঁশ নেই, তারা মনে করছিলেন তারা ঠিক করে নেবেন। এটা ব্যক্তি হিসেবে মমতা কি মমতা নয় তা নয়, যখন মমতা ব্যানার্জি একটা মুভমেন্ট করছেন, তাতে কে ছিলেন না ছিলেন, সঙ্গে কি ইত্যাদি, ওটা আলাদা কথা। তখন সরকারের পার্টি বলছে শীতের রাত্রে শহরের রাস্তায় শুয়ে আছেন, গা ব্যথা করবে, বাড়ি যান, তখনও তারা সিরিয়াস নয়। আমি যখন আলোচনা, আমি এখানে আপনাকে একটু দেখাই, সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণ, তখন মহাকরণ সদর দপ্তর রাজ্য সরকারের, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নে তিনি কি বলছেন সেই পুরনো রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। এই রাজ্যের স্বার্থে, সামগ্রিক স্বার্থে এই প্রকল্প থেকে সরে আসা কোনো অবস্থাতেই সরকার সরে আসবে না, এবং এটা যদি আমরা সরে আসি, এ রাজ্যের মানুষ আমাদের ক্ষমা করবে না। আমরা তো সরে আসার কথা বলিনি, আমরা বলেছিলাম উল্টো দিকে জমি, জলা জমিটা দিন। আপনি কেন বহু এর আগে কি আপনাদের মনে থাকতে পারে সমিত, 1 মিনিট, সেটা হচ্ছে জ্যোতিবাবু বলেছিলেন যখন টাটারা প্রথম জমি দেখতে যায়, জ্যোতিবাবু বলেছিলেন যে ওরা গেছে, আমার লোকেরা কি ঘুমিয়ে আছে? জ্যোতিবাবু প্রথম ওখানকার পার্টিকে প্ররোচিত করেছিল জবরদস্তি জমি অধিগ্রহণের জন্য, এটা প্রথম এটা করেছিল জ্যোতিবাবু। এবং পরবর্তীকালে 2008 সালে যখন আমরা মামলা করি কলকাতা হাইকোর্টে, তখন আমরা আরটিআই করে জেনেছিলাম মাত্র 47% কৃষক টাকা নিয়েছে। এই যে উনি যে দিলীপ বললেন যে দেবাশিস বাবু যে 79% জমি টাকা নিয়েছে, এগুলো অনেক পরে কার নিয়েছে, বড় কথা নয়, তখন 47% কজন নিয়েছে, বড় কথা নয়। যে প্রশ্নটা দেবাশিস বাবু বলছিলেন, মামলায় আমাদের মূল প্রশ্নটা ছিল, যেটা আজকে রায়টা দিয়েছে, যে অধিগ্রহণটা ইজ ব্যাড ইন ল, এই নোটিফিকেশনটা বাতিল করা আমাদের দাবি ছিল। মিস্টার পদতন্ড যেটা বলছিলেন যে এত আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, শঙ্খ ঘোষ, অপর্ণা সেনরা লালবাজার ছুটছেন, কিন্তু সরকারের এই অনড়-অনভাব, আমি যতদূর জানি সেই সময় সরকারের শরিক দলের থেকেও কিন্তু এর বিরুদ্ধেই কথা বলা হয়েছিল। তারপরে জ্যোতিবাবু বলেছিলেন ওই কথাটা, যে কৃষক সমিতি গিয়ে ওখানে ঘুমোচ্ছিল, আর আজকে বেরোচ্ছে যে টাটারা ওই জমিটা চায়নি না। কিন্তু তাহলে সরকারের এই অনড় মনোভাবের কারণ কি? এই যে মানে এইখানে কি সিম্পল ইগো? টাটার কারখানাটা করতে হলে ওই জমিতেই করতে হবে, এই ভুল জায়গায় দাঁড়িয়েছিলেন, তাই এইটা 230-35 করব আমরা 235 ওরা 30, এর গর্ব, এর অহংকার, এর অহংকারের ফলেই কিন্তু সেদিন, কারণ 2006 ইলেকশন হয়েছে, সিপিএম ব্যাপকভাবে ক্ষমতায় এসছে, যা মনে করব তাই করব, কৃষক মারলো কি মারলো না দেখার দরকার নেই, ডেভেলপমেন্টের নাম করে কৃষকদের জমি নিয়ে নেওয়া হোক। আমার তো মনে হচ্ছে এখন যদি টাটাদের কথা বলেছেন, টাটারা যদি সেদিন আমাদের এই বিবাড়িবাগের অঞ্চলে যদি চেয়ে বসতো, তাহলে হয়তো ওই 235-30 জমি দিয়ে দিতে হতো তাদের। তার কারণ তখন টাটাদের চোখ দিয়ে বুদ্ধদেব বাবুর সরকার পুরো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, কিন্তু সেটাই তো এখানে দাঁড়াচ্ছে না। টাটারা তো ওই জমি পছন্দ করেননি বলে সামনে আসছে। টাটারা পছন্দ করেনি, কিন্তু যখন ওই জমি দেখানো হলো তখন কিন্তু টাটারা নাও বলেননি, টাটারা সুতরাং টাটারা কেন না বলবেন? ইয়েস, টাটারা বলছেন হাউ দ্য গভর্নমেন্ট অপারেটস ইজ देयर বিজনেস। না, টাটাদের সম্মতি ছিল, টাটারা দেখে যে ঠিক আছে সম্পত্তি হাইওয়ে আছে, টাটারা তাদের বেটা জমি বেঁচে নিয়েছে ছিল, সেটা কিন্তু আমরা জানি না, আমরা জানি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা অন্যায় কাজ হচ্ছে, উনি আজ পর্যন্ত কি চুক্তি হয়েছে তার প্রতিশ্রুতি যেটা ছিল, সেটা কিন্তু আজও তিনি প্রকাশ্যে আনেন। আমার মনে হয় আপনি এখানে একটা ভুল করছেন, কারণ সমস্ত নথি সুপ্রিম কোর্ট চেয়ে পাঠিয়েছিল এবং সমস্ত কিছু নথি সরকারের কাছে নথি নেই। না, সেই নথি কোর্টে যাবার আগে এই যে দেবাশিস বাবু যেটা বলছেন জমি অধিগ্রহণ নিয়ে প্রকাশ করা হবে, কোর্টে যাবার আগে পদ্ধতিটা কি নিয়েছে? একদিকে হচ্ছে তাপসী মালিকের মতো হত্যা, ধর্ষণ হত্যার ঘটনা,
অন্যদিকে উনি জানেন যেটা যে জমি নেওয়ার কতগুলো পদ্ধতি আছে, পাবলিক হিয়ারিং করা, তারপর পরিবেশ ইমপ্যাক্ট যেটা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা, কোনো পদ্ধতি নেননি। শুধুমাত্র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা কোনো কিছু করেনি, শুধুমাত্র গায়ের জোরে। স্বামীনাথন কমিটি, ভারত সরকারের কমিটি অন এগ্রিকালচার, তাদের যে রায়, তারা বলেছে যে কৃষি জমি কোনোভাবেই নষ্ট করা যাবে না। ভারত সরকার সেই কমিটির রিপোর্ট অ্যাকসেপ্ট করেছে। আমরা সুপ্রিম কোর্টে সেই সমস্ত নথি জমা দিয়েছি। আমরা আরটিআই করে অজস্র নথি জোগাড় করে আমরা সমস্ত প্রথমে হাইকোর্টে দিয়েছিলাম, হাইকোর্টে আমরা হেরে গেছি, তারপর সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। এবং সেই স্বামীনাথন কমিটির রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে কোনোভাবে কৃষি জমি নষ্ট করা যাবে না, ভারত সরকার সেটা গ্রহণ করেছে। তারপরে আজকে কি করে 3 ফসলি 4 ফসলি জমি অধিগ্রহণ হয়? শুধু তো এখানে নয়, ভারতবর্ষে অসংখ্য জায়গায় এই ধরনের পদ্ধতি নিয়ে জমি অধিগ্রহণ। কিন্তু তারপরেও আমি সুবর্ণবাবু একটা জায়গায় কনফিউজড যে আলটিমেটলি এটা আজকে কি আনন্দ করার দিন? হ্যাঁ, পলিটিক্যাল ভিক্টরি নিশ্চয়ই। তার কারণটা হচ্ছে যে কিন্তু পলিটিক্যাল ভিক্টরি তো শেষ কথা নয়। না, পলিটিক্যাল এ রাজ্যে যে পরিমাণ বেকারের সংখ্যা বাড়ছে, এ রাজ্যে যে শিল্পের প্রয়োজন আছে, এটা তো অস্বীকার করা যায় না। ইউ হ্যাভ হিট ইট অন দ্য হেড। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি 2006 একটু ফেরত যাই, ঠিক আছে, তার কারণ টাটা, যদি দেবাশিস দা হয়তো ভালো বলতে হবে, আমার মনে হয় সেপ্টেম্বর 2008-এ ওরা ঠিক করেন টাটারা যে চলে যাবে, 3রা অক্টোবর 2008-এ ফাইনালি চলে যান। 2006 সালে যখন বুদ্ধদেব বাবু মানে দ্বিতীয়বারের জন্য ফিরে আসেন, তার উপর প্রচুর চাপ ছিল। চাপটা কি? যে শিল্পায়ন করতেই হবে, ওই ম্যান্ডেটটা শিল্পায়নের জন্য ছিল। আমার কি হলো, আমার পরীক্ষাটা জানা আছে ডিসেম্বর মাসে আমার একটা অ্যানুয়াল পরীক্ষা হবে। আমি সারা বছর খুব একটা পড়াশুনো করতে পারলাম না, বা ব্রাইট ছাত্রও নয়, সারা বছর পড়িনি। এখন ডিসেম্বরে আমার পরীক্ষা, তাহলে আমার নভেম্বরে বা ডিসেম্বরে গিয়ে কোনো না কোনো কিছু করতে হবে, প্রশ্নপত্র কারোর থেকে আনতে হবে বা টিচারকে ম্যানেজ করতে হবে। সো দ্যাট ওয়াজ দি প্রেশার অফ দ্য দেন গভর্নমেন্ট ইন 2006, যে আমি কি করে জিনিসটা করব। সি দ্য ইন্টেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কেউ কোয়েশ্চেন করছেন, এখানে বোধহয় যারা বসে আছে তারা কোয়েশ্চেন করছে না, প্রত্যেকে প্রসেসটা নিয়ে কথা বলছে। কিন্তু এটা যদি খুব 2 তারিখে আমি শুনছি একটা বিজয় মিছিল হবে, সবই ঠিক, কেউ কিন্তু 10 বছর যে মানুষগুলো কষ্ট পেল তাদের সেই 10 বছরটাকে কেউ ফেরত দিতে পারবে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গের সম্বন্ধে একটা বাজে ইমপ্রেশন, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কথা হচ্ছে না, পশ্চিমবঙ্গের সম্বন্ধে সব সময় একটা নেতিবাচক একটা বার্তা বাইরে যায় যে তারা জানেই না কি করে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, ইরেসপেক্টিভ অফ এনি চিফ মিনিস্টার। এবং সেটা যে কোনো ইন্ডাস্ট্রি, আজকে টাটার মতো একটা যদি বড় কোম্পানি, এবং আমি বারবার বলেছি ইন্ডাস্ট্রি কোনো হোলি কাউ নয়, যে তারা বলেছে না আমি সবাইকে করব, হোলি কাউ ইন্ডাস্ট্রি নয়। যে টাটা নাও বলতে পারতো, 400 দিয়ে দিতে পারতো, সে দেয়নি, তার কথা পরে আসছি। কিন্তু গভর্নমেন্টের তো বোঝা উচিত ছিল সে তার নিজেভাবে কেন সেই কাজগুলো করতে পারেনি। তবে ওয়েস্ট বেঙ্গল, যদি আমরা 2006-এর ভুল বলছি, 7-এর ভুল বলছি, 8-এর ভুল বলছি, আমার প্রশ্ন এটা থাকবে, আমরা রোজ রোজ এখন ভুল করে যাচ্ছি না তো, যেটা আবার 2027-এ গিয়ে আবার এখানে একটা আলোচনা করতে বসবো। সুবর্ণবাবু, একটা কথা বলি, পোর্টের জমি, ক্যালকাটা পোর্টের জমি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং আই উড লাইক টু সে। সেখানে কোনো একজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক সেটা দখল করে বসেছিলেন, এবং সেটাকে ইন্টারভিন করতে হয় কেন্দ্রীয় সরকারকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কেউ হয়তো শিল্পায়ন করার জন্য করেছেন, কেউ হয়তো তার সাথে লোক রাখার জন্য করছেন, যে যেভাবেই করুক। আপনি ইঙ্গিতটা কি দিচ্ছেন যে আগের সরকার যা করেছে এই সরকারও এমন কিছু অন্যরকম না, এই সরকারের আমলে ঠিক একই জিনিস হচ্ছে? আপনি তো ইঙ্গিতটাই দিয়েছেন পরিষ্কার ভাষায়। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন যে একটা আপনি বিশেষ করে আপনি বারবার বলতে চাইছেন যে যারা ইনভেস্ট করবে তাদের কাছে একটা বাজে বার্তা যাচ্ছে। আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই যে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান স্যারাজ মিস্ত্রি জাস্ট কয়েকদিন আগেই বলেছেন পশ্চিমবঙ্গে এখন উন্নয়নের সম্ভাবনা আছে এবং আমি পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে প্রস্তুত আছি। এবং শুধু তাই নয়, আজকে সিএম যে যাচ্ছেন বিদেশে, তার সাথে টাটা মেটালিক্সের সঞ্জীব পাল এবং টাটা স্টিলের এমডি টিভি নরেন্দ্র তার সফরসঙ্গী হয়েছেন। সুতরাং
যাদের বিরুদ্ধে লড়াইটা সেদিন ছিল সেই সমস্ত গোষ্ঠীর বড় বড় অফিসার কিংবা তাদের চেয়ারম্যান কিন্তু পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে রাজি আছেন, মানে তারা অন্তত ইচ্ছা প্রকাশ করছেন এবং মমতা সফর সঙ্গী হচ্ছেন। তো সুতরাং আপনারা এই কথা প্রমাণ করতে পারবেন না যে সিঙ্গুরের ওই ঘটনার জন্য পশ্চিমবঙ্গে যারা ইনভেস্ট করতে চাইছে, যে সমস্ত ইয়ের আছে কারখানা কিংবা যারা উন্নতি করবেন আর কি, তারা পিছু পা হবেন। তাহলে আজকে এই টাটা গোষ্ঠীর মানুষরা আমাদের সাথে যেতেন না, বা সাইরাজ মিস্ত্রির মতো চেয়ারম্যান যিনি টাটা, তিনি পশ্চিমবঙ্গে বলতেন না। কিন্তু আমি একটা ছোট্ট এখানে আমি একটা ছোট্ট যুক্তি তুলবো। ইনফ্যাক্ট যুক্তিটা তুলতে হবে সম্ভবত ব্রেকের পর, কারণ আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন যারা মন দিয়ে দেখেছেন তারা খেয়াল করে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সিঙ্গুর নিয়ে তার এই রাজনৈতিক জয়, যেহেতু আন্দোলনের পুরোধা ছিলেন প্রায় তিনি, তাই এই রাজনৈতিক জয়ের ব্যাপারে তিনি এই ভাষায় বলেছেন যে এরপরে সিঙ্গুরের মানুষকে জমি ফেরত দিতে পারবো, এরপরে আমি শান্তিতে মরতে পারবো। এটা বলার পরেও তিনি বারবার ফিরে গেছেন যে আমরা রাজ্যের নতুন নাম দিয়েছি বাংলা। অর্থাৎ তিনি কিন্তু একটা রিব্র্যান্ডিংয়ের কথা ভাবছেন, পশ্চিমবঙ্গ নয়। তিনি যে রাজ্যের জন্য শিল্পকে ডাকছেন তার নাম বাংলা, সেই রিব্র্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট, কেন পশ্চিমবঙ্গ নামটা থেকে তিনি সরে আসতে চাইছেন, আমার মনে হয় যে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অকারণে বারবার বাংলা নামকরণের বিষয়টি আজকে সাংবাদিক সম্মেলনে তোলেননি। আমরা ফিরে আসছি আলোচনায় একটা ছোট্ট বিরতির পর।